নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে এলাম আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটি সোহাগের সংসার, দ্বিতীয় পর্ব। স্বামী ফিরছে, কিন্তু কি সেই লুকোনো শর্ত? এক গোপন শর্ত বদলে দেবে সব কিছু। কলমে উষা, কণ্ঠে উষা। সারা রাত জানলার পাশে বসেছিল শোভা। চোখ দুটো ফুলে গেছে কাঁদতে কাঁদতে। ভোরের আলো ফুটতেই কল্যাণী দেবী ঘরে এলেন। সোহাগ তাড়াতাড়ি চোখ মুছে দাঁড়িয়ে পড়ল। কল্যাণী দেবী মৃদুস্থ স্বরে বললেন, মা, কিছু খেয়েছিস? সোহাগ মাথা নাড়ল। খিদে নেই। এভাবে না খেয়ে থাকলে চলবে? তুই এখন এই বাড়ির বউ। এই বাড়ির বউ কথাটা শুনে বুকটা কেঁপে উঠল সোহাগে। সত্যি কি সে এই বাড়ির বউ? যার স্বামী তাকে বিয়ের পরদিনই ছেড়ে চলে গেছে, তার কি কোনো পরিচয় থাকে? ঠিক তখনই ঘরে ঢুকলেন কল্যাণবাবু, নির্ঝরের বাবা। মুখটা খুবই গম্ভীর। তিনি ধীরে ধীরে বললেন, মা, তুই ভয় পাস না। নির্ঝর ভুল করেছে, কিন্তু তোর কোনো দোষ নেই। সোহাগ আর নিজেকে সামলাতে পারল না। সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কাকু, আমি কি ফিরে যাব বাবার বাড়ি? প্রশ্নটা শুনে দুইজনে চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে কল্যাণবাবু বললেন, না মা, তুই কোথাও যাবি না যতদিন না নির্ঝর ফিরে আসে। তুই এই বাড়িতেই থাকবি। কল্যাণী দেবী সঙ্গে সঙ্গে সায় দিলেন, তুই আমার মেয়ের মতো। সোহাগ মাথা নিচু করে রইল। বহুদিন পরে কেউ তাকে এত আপন করে কথা বলল। এদিকে শহর থেকে অনেক দূরে পাহাড়ি একটি রিসোর্টে বসে আছে নির্ঝর। সামনে কফির কাপ, কিন্তু তার চোখে ঘুম নেই। বারবার বিয়ের রাতে সেই দৃশ্যগুলো ভেসে উঠছে। তমালিকার প্রত্যাখ্যান, সবার সামনে অপমান, মানুষের ফিসফাস, আর তারপর সোহাগের ভীত মুখটা। মেয়েটা কাঁদছিল, কিন্তু একবারও নিজের জন্য কিছুই বলেননি। নির্ঝর বিরক্ত হয়ে মাথা ঝাঁকালো। সে কেন বারবার সোহাগের কথা ভাবছে? এই বিয়ে তো সে রাগের মাথায় করেছে। তার জীবনে ওই মেয়ের কোনো জায়গা নেই। তবুও অদ্ভুতভাবে সোহাগের মুখটা তার মনে বারবার ফিরে আসছে। সন্ধ্যায় সোহাগ বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ গেটের বাইরে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে নেমে এলো তমালিকা। সোহাগ অবাক। কল্যাণী দেবীও রেগে উঠলেন। এখানে কেন এসেছো? তমালিকা মাথা নিচু করে বলল, আমি সোহাগের সঙ্গে একটু কথা বলতে চাই। সোহাগ ধীরে ধীরে সামনে এলো। দুই বোনের চোখাচোখি হলো। একসময় যারা একে অপরের প্রাণ ছিল, আজ তারা যেন সম্পূর্ণ অপরিচিত। তমালিকার চোখ ভিজে উঠল। তুই আমার উপর খুব রাগ করেছিস, তাই না? সোহাগ স্নান হেসে বলল, রাগ? জানি না, শুধু মনে হচ্ছে আমার জীবনটা হঠাৎ বদলে গেছে। তমালিকা কান্নায় ভেঙে পড়ল। আমি তোর ক্ষতি চাইনি, কিন্তু হয়ে গেছে দিদিয়া। কথাটা শুনে তমালিকা আর কিছুই বলতে পারল না, চুপচাপ চলে গেল। রাতে নিজের ঘরে বসেছিল সোহাগ। হঠাৎ ফোনে একটি অচেনা নম্বর থেকে মেসেজ এলো, ভালো আছো? সোহাগ অবাক হয়ে ফোন নম্বরটার দিকে তাকিয়ে রইল।
কয়েক সেকেন্ড পর আরেকটা মেসেজ এলো, আমি নির্ঝর। সোহাগের বুকের ভেতরটা ধক ধক করে উঠল, আঙুলগুলো কাঁপতে লাগলো। অনেকক্ষণে স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেও কোনো উত্তর দিতে পারল না সে। যে মানুষটা তাকে বিয়ের পর দিন একা ফেলে চলে গেছে, হঠাৎ সে কেন খোঁজ নিচ্ছে? কিছুক্ষণ পর আবার মেসেজ এলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। সোহাগ ঠোঁট কামড়ে ধরল, তার চোখ দুটো আবার ভিজে উঠল। অবশেষে সে কি লিখল, কি কথা? ওপাশ থেকে উত্তর আসতে কয়েক মিনিট সময় লাগলো। এই কয়েক মিনিট যেন কয়েক বছরের সমান মনে হলো সোহাগের কাছে। অবশেষে রিপ্লাই এলো, আমি কাল বাড়ি ফিরছি। মুহূর্তের মধ্যে সোহাগের বুকের স্পন্দন বেড়ে গেল। ফিরছেন? হঠাৎ কেন? সব কিছু মেনে নেওয়ার জন্য, নাকি এই সম্পর্কটা চিরদিনের মতো শেষ করে দেওয়ার জন্য? ঠিক তখনই আরেকটি মেসেজ ভেসে উঠল, ফিরে এসে তোমাকে একটা সত্যি কথা বলবো। কথাটা আজ পর্যন্ত কাউকে বলিনি। মেসেজটা পড়ে সোহাগের হাত ঠান্ডা হয়ে গেল। কি সেই সত্যি? কেন এতদিন লুকিয়ে রেখেছিল নির্ঝর? আর সেই সত্যি জানার পর তার জীবন কোন দিকে মোড় নেবে? জানলার বাইরে তখনও কালো মেঘে ঢেকে গেছে আকাশ। দূরে বিদ্যুতের ঝলকানিতে দেখা যাচ্ছে সোহাগ ধীরে ধীরে ফোনটা বুকে চেপে ধরল। তার জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে, কিন্তু সেই অধ্যায় সুখের হবে নাকি আরও বড় ঝড় নিয়ে আসবে, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। সোহাগের হাত কাঁপছে। নির্ঝর বলা সেই গোপন সত্যটা শোনার পর থেকে সে নির্বাক হয়ে বসে আছে। নির্ঝর ধীরে ধীরে বলল, আমি তোমাকে ছেড়ে যাইনি সোহাগ, আমি নিজেকেই খুঁজতে গিয়েছিলাম। নির্ঝরের চোখে আজ আর কোনো রাগ নেই, শুধু অনুতাপ। বিয়ের দিন যে অপমানটা হয়েছিল সেটা আমি মেনে নিতে পারিনি। তোমার ওপর রাগ ছিল না, কিন্তু তোমাকে দেখলেই সেই দিনের কথা মনে পড়তো, তাই পালিয়ে গিয়েছিলাম। সোহাগের চোখ ভিজে উঠল। তাহলে এতদিন যোগাযোগ করনি কেন? কারণ আমি বুঝতে চেয়েছিলাম তোমাকে স্ত্রী হিসাবে মেনে নিতে পারবো কি না। কিন্তু যত দূরে গেছি ততই বুঝেছি তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। কথাটা শুনে সোহাগ আর নিজেকে সামলাতে পারল না, চোখের জল গড়িয়ে পড়ল। নির্ঝর এগিয়ে এসে বলল, আমাকে ক্ষমা করবে? সোহাগ মৃদু হেসে বলল, ক্ষমা না করলে কি এতদিন অপেক্ষা করতাম? দুইজনের চোখে জল, কিন্তু আজ সেই জল কষ্টের নয়, ভালোবাসার। কয়েক মাস পর চৌধুরী বাড়ির আবার হাসি আনন্দে ভরে গেল। কল্যাণী দেবী আজ খুব খুশি। তার ছেলের সংসার অবশেষে সত্যিকারের সংসার হয়ে উঠছে। নির্ঝর অফিস থেকে ফিরে প্রথমে সোহাগকে খোঁজে। সোহাগও অপেক্ষা করে থাকে তার জন্য। যে সম্পর্ক একদিন অপমান আর ভুল বোঝাবুঝির মধ্যে শুরু হয়েছিল, আজ সেই সম্পর্কই ভালোবাসার আশ্রয় হয়ে উঠেছে। একদিন সন্ধ্যায় ছাদের ওপর দাঁড়িয়েছিল দুইজনে। আকাশে পূর্ণিমার চাঁদ, হালকা বাতাস বইছে। নির্ঝর সোহাগের হাতটা ধরে বলল, জানো, সেদিন যদি তমালিকা আমাকে অপমান না করতো তাহলে হয়তো আমি কখনো তোমাকে পেতাম না। সোহাগ হেসে ফেলল, তাহলে অপমানটা
ভালোই ছিল না, কিন্তু তার মধ্যে আমার জীবনে সবচেয়ে বড় পাওয়াটা লুকিয়েছিল। সোহাগ মাথা রেখে দিল নির্ঝরের কাঁধে। দূরে কল্যাণী দেবী দাঁড়িয়ে দুইজনকে দেখে হাসছিলেন। তার চোখের কোণেও আনন্দের জল। 1 বছর পর চৌধুরী বাড়িতে আবার উৎসবের আমেজ। সোহাগের কোলে ছোট্ট একটি ছেলে। নির্ঝর ছেলেকে কোলে নিয়ে বলল, আমার সংসারে সবচেয়ে বড় সম্পদ। সোহাগ মুচকি হেসে বলল, সংসারটা তো অনেক কষ্টে গড়া, তাই তো সবচেয়ে বেশি মূল্যবান। ঘর জুড়ে হাসির রোল উঠল। ক্যামেরার মতো দৃশ্যটা ধীরে ধীরে স্থির হয়ে গেল। এক সময়ে লগ্নে ভাঙা বিয়ে আজ পূর্ণতা পেয়েছে। ভুল বোঝাবুঝি, অপমান, কান্নার সংগ্রামের শেষে জয় হয়েছে ভালোবাসা। 5 বছর পর আজও চৌধুরী বাড়িতে উৎসবের আমেজ। সারা বাড়ি আলো সাজানো, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিজন, মানুষ ভরে গেছে চারপাশ। আজ নির্ঝর আর সোহাগীর বিবাহবার্ষিকী। সেই লগ্নে ভাঙা বিয়ে 5 বছর পূর্ণ হলো। যে বিয়ে একদিন অপমান, কান্না আর অনিশ্চয়তার মধ্যে শুরু হয়েছিল, আজ সেই বিয়ে সবার কাছে ভালোবাসার উদাহরণ। উঠোনে দৌড়ে বেড়াচ্ছে 4 বছরের ছোট্ট ছেলে অয়ন। পেছনে পেছনে ছুটছে তার ছোট বোন মিষ্টি। দুজনের হাসিতে মুখরিত হয়ে উঠেছে বাড়ি। কল্যাণী দেবী বারান্দায় দাঁড়িয়ে নাতি নাতনিদের খেলা দেখছেন। তার চোখে আজও তৃপ্তির জল। যে ছেলেকে নিয়ে একসময় তিনি দুশ্চিন্তায় রাত কাটিয়েছেন, আজ সেই ছেলের সংসার দেখে তার মন ভরে গেছে। রাতে অনুষ্ঠানে নির্ঝর মাইক্রোফোন হাতে মঞ্চে উঠল। সবার সামনে দাঁড়িয়ে বলল, আজ আমি একজন মানুষের কাছে ক্ষমা চাই। সোহাগ অবাক হয়ে তাকালো। নির্ঝর ধীরে ধীরে সোহাগের সামনে এসে দাঁড়ালো। সেদিন তোমার কোনো দোষ ছিল না, তবুও তোমাকে আমি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিলাম। সোহাগের চোখ ভিজে উঠল। এসব পুরনো কথা আজ আর বলো না। না, আজ বলতেই হবে, কারণ তুমি না থাকলে আমি কখনো মানুষ হতে পারতাম না। পুরো হলঘর নিস্তব্ধ। নির্ঝর আবার বলল, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সোহাগের চোখ থেকে আবার জল গড়িয়ে পড়ল। নিচে বসে থাকা অতিথিরা হাততালি দিয়ে উঠল। ঠিক তখনই ভিড়ের মধ্যে একজন অপরিচিত দেখতে পেল সোহাগ। তমালিকা। 5 বছর পর ধীরে ধীরে এগিয়ে এলো সে। তার কোলে ছোট্ট একটি মেয়ে। চোখে মুখে আর সেই অহংকার নেই, শুধু পরিণত একটি শান্তি। সোহাগ এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে দুইজনই কেঁদে ফেলল। তমালিকা বলল, আমাকে ক্ষমা করে দিস। সোহাগ মুচকি হেসে বলল, বোনেরা কি কোনোদিন সারা জীবন রাগ করে থাকতে পারে? দুইজনের চোখে তখনও শুধুই জল, কিন্তু সেই জল কষ্টের নয়, সম্পর্ক ফিরে পাওয়ার আনন্দে। রাত গভীর, সব অতিথি চলে গেছে। ছাদের ওপর দাঁড়িয়ে আছে নির্ঝর আর সোহাগ। আকাশ ভরা তারা, হালকা বাতাস। নির্ঝর সোহাগের হাতটা শক্ত করে ধরল। একটা কথা বলো তো। কি? সেদিন যদি আমি ফিরে না আসতাম? সোহাগ একটু মুচকি হেসে বলল, তাহলে হয়তো আজও অপেক্ষা করতাম। নির্ঝর অবাক হয়ে তাকালো। এতটা ভালোবাসো আমাকে? ভালোবাসা তো হিসেব করে হয় না। নির্ঝর ধীরে ধীরে সোহাগের কপালে হাত রাখল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল,
ধন্যবাদ সেই ভাগ্যকে যে আমার ভুল মানুষের কাছ থেকেও দূরে সরিয়ে সঠিক মানুষের কাছে নিয়ে এসেছিল। সোহাগ মাথা রাখলো নির্ঝরের কাঁধে। দূরে তাদের সন্তানদের হাসির শব্দ ভেসে আসে। বাড়ির ভেতর থেকে কল্যাণী দেবীর ডাক শোনা যাচ্ছে। আর সেই মুহূর্তে মনে হলো সংসার মানে শুধু ভালোবাসা নয়, সংসার মানে অপেক্ষা, ক্ষমা, ত্যাগ, বিশ্বাস আর হাজার ঝড়ের পরেও একসঙ্গে থেকে যাওয়া নামই সংসার। সোহাগের চোখ বন্ধ হয়ে এলো, মুখে ফুটে উঠল এক শান্ত হাসি। অবশেষে সোহাগের সংসার পূর্ণতা পেল। ভালোবাসা থাকুক, সম্পর্ক বেঁচে থাকুক। সমাপ্তটি গল্পটি আরও পূর্ণতা দেয় নির্ঝর সোহাগের মিলন, তমালিকা ফিরে আসার পরিবারের সুখ এবং একটি আবেগঘন শেষ বার্তা। গল্পটি যদি ভালো লেগে থাকে গল্পটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ আমার গল্পটি এতক্ষণ জুড়ে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।